হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক ক্রিয়া। অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠাবো, তার সঙ্গে রাসায়নিক পরিবর্তন ঘটতে আমরা যেখানে দেখব সেই বিষয়টা। তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো মূল পড়ব সেইগুলোর মূল বিষয়বস্তুটাকে একটু বিশ্লেষণ করে নিচ্ছি, তারপরে আজকে আমরা কোন বিষয়টা পড়াবো সেটা আলোচনাটা করব। তো এই অধ্যায়ে আমরা প্রধানত জানব যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠালে যাদের রাসায়নিক পরিবর্তন ঘটতে আমরা দেখব সেই রকম পদার্থগুলোর নাম আমরা জানবো, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। তো তড়িৎ প্রবাহ পাঠালে রাসায়নিক পরিবর্তন ঘটবে না এরকম পদার্থ আছে, যেমন ধাতব পরিবাহীগুলো। আর যাদের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালেও তাদের কিছু পরিবর্তন ঘটে না, তারা আয়নে বিশ্লেষিত হয় না, তারা হচ্ছে অতড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, তার কোন শ্রেণীবিভাগ রয়েছে কিনা সেইগুলো, বা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সেই সঙ্গে সঙ্গে পরিবাহী পদার্থগুলো কি কি সেটা আমরা জানবো। যদিও পরিবাহিতা এবং এদের মধ্যে পারস্পরিক পার্থক্যগুলো আমরা স্পষ্টভাবে উল্লেখ করব, এবং সেই সঙ্গে সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার বৈশিষ্ট্য কি হবে, সে কোথায় দ্রবীভূত হবে, তার আয়নের সংখ্যাগুলো কি কি, এই সমস্ত বিষয়। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে ওতে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা আমরা জানবো। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, কোন যন্ত্রে আমরা করে থাকি, সেই যন্ত্রটার বর্ণনা, ভোল্টামিটারের বর্ণনা, এবং সেই ভোল্টামিটারের বিভিন্ন অংশের ক্রিয়াকলাপগুলো আমরা জানবো, সেই প্রক্রিয়াটা জানবো। ভোল্টামিটার পাত্রে তড়িৎ বিশ্লেষণ কিভাবে ঘটে প্রক্রিয়াটা আমরা সেখানে উল্লেখ করব। তো সেছাড়া আর কয়েকটা বিশেষ পদার্থের তড়িৎ বিশ্লেষণটা আমরা এই অধ্যায়ে পড়ব। তো আমরা প্রথম ক্লাসে কিন্তু তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব, এটা ফার্স্ট ক্লাসের বিষয়বস্তু হবে। দ্বিতীয় আমরা যে ভিডিও ক্লাসটা করব সেখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা এবং কয়েকটা যে বিশেষ পদার্থের তড়িৎ বিশ্লেষণ আমরা পড়তে যাচ্ছি সেটা আলোচনা করব। এবং শেষ অংশে, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ অংশ যেটা আমরা 3 নম্বর ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগগুলো। তড়িৎ বিশ্লেষণ প্রয়োগ করে আমরা কি করতে পারি, যে আমরা ধাতু নিষ্কাশন একটা করব, যে ক্ষেত্রে আমরা অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশনটা জানবো। ধাতু বিশোধন, অর্থাৎ অবিশুদ্ধ কোন ধাতুর মধ্য থেকে বিশুদ্ধ ধাতুটাকে বের করে আনা, সেই বিষয়টা আমরা আলোচনা করব। আর তড়িৎ লেপন আলোচনাটা করব। তড়িৎ লেপন কি, কোন কোন পদার্থের লেপন করলে সুবিধা, সেই তড়িৎ লেপন, অর্থাৎ আমরা কপারের তড়িৎ লেপন, নিকেলের তড়িৎ লেপন, কিংবা হচ্ছে সোনার তড়িৎ লেপন, যে সিলভারের তড়িৎ লেপন, তাছাড়া হচ্ছে কি জিঙ্কের প্রলেপন, এই সমস্ত গুলো আমরা আলোচনাটা করব তড়িৎ লেপন। এবং শেষ পাঠে আমরা এই তড়িৎ বিশ্লেষণ প্রয়োগ করে আমরা শিল্প পদ্ধতিতে, যে কাস্টনার পদ্ধতিতে, কেলনার পদ্ধতিতে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কস্টিক সোডা তৈরি করব, এটা আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করব। তাহলে এই যে চ্যাপ্টারের মূল বিষয়বস্তুটা নিশ্চয়ই তোমরা বুঝলে ভালো করে। এই চ্যাপ্টারটা কিন্তু একটা অত্যন্ত সহজ চ্যাপ্টার, তোমরা ভালো করে পড়লে এখান থেকে মাধ্যমিকে তোমরা কিন্তু 5 থেকে 6 নাম্বার তোমরা পাবে। কিছু শর্ট প্রশ্ন থাকবে, কিছু লং প্রশ্ন 2-3 নাম্বারের থাকবে। তো এই বিষয়বস্তুটা থাকছে আমাদের এই অধ্যায়। তো আজকের ক্লাসে আমরা এই যে প্রথম বিষয়বস্তু হিসাবে যেটা নিয়েছিলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই সমস্তটা নিয়ে আজকে আলোচনা করব। তো বাকি বিষয়বস্তুটাকে আমরা এখানে মুছে দিচ্ছি, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনাটা করব। তো এক্ষেত্রে দেখো, তড়িৎ প্রবাহ পাঠালে তার রাসায়নিক পরিবর্তন ঘটে, তাহলে আমরা নিশ্চয়ই একটা শক্তির রূপান্তর এখানে যে ঘটে থাকে সেটা আমরা জানবো, যে তড়িৎ শক্তি যেন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন আমরা যে ক্ষেত্রে ঘটানো হয়ে থাকবে সেই বিষয়টাকে, তাহলে তড়িৎ শক্তিকে যেমন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা সম্ভব, নতুন পদার্থ তৈরি করা সম্ভব, ঠিক সেই রকম রাসায়নিক শক্তি থেকেও তড়িৎ শক্তি করা সম্ভব। যেমন ব্যাটারির ভেতরে আমরা দেখে থাকি, ব্যাটারি তোমরা নিশ্চয়ই জানো, যেখানে রাসায়নিক শক্তিটা থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়ে থাকে। তো ব্যাটারি অর্থাৎ যে সরল ভোল্টীয় কোষ, লেকল্যান্স কোষ, তারপরে হচ্ছে সেকেন্ডারি কোষ, তো বিভিন্ন যে কোষ সম্পর্কে আমরা
জেনেছি কিছু না কিছু। তো এইখানেও কিন্তু এই প্রকারের রূপান্তরটা ঘটে থাকে। তো এখন আসছি বিভিন্ন প্রকার পদার্থগুলো, আমরা তড়িৎ প্রবাহ সাধারণত পাঠানো হয়ে থাকে যে বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করে। তো কঠিন পদার্থ যার মধ্য দিয়ে তড়িতের চলাচল করে, আমরা এর আগের ক্লাসে যেখানে আমরা কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন পড়েছিলাম, সেখানে বলেছিলাম যে ধাতুগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় আর তাপও প্রবাহিত হয়। তো সেখানে থাকে মুক্ত ইলেকট্রন। তাহলে তড়িৎ পরিবাহী পদার্থগুলো হচ্ছে যেগুলো হচ্ছে তার মধ্য দিয়ে তড়িৎ চলে যাওয়ার পরে তার রাসায়নিক পরিবর্তন ঘটবে না, তার মধ্য দিয়ে। তাহলে পরিবাহী পদার্থটা সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নিই। পরিবাহী কাকে বলে? যে সমস্ত ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হওয়ার পরে তার কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, সেগুলি সবই হচ্ছে পরিবাহী ধাতব পদার্থগুলো। তো এক্ষেত্রে পরিবহনে অংশগ্রহণ করছে কে? তাহলে এগুলো হচ্ছে বিশেষ করে যেমন ধাতু, এক্ষেত্রে মুক্ত ইলেকট্রন এই হচ্ছে কিন্তু তড়িৎ পরিবহনের জন্য দায়ী। তো এখন এই মুক্ত ইলেকট্রন গুলো ধাতুর মধ্যে যখন তড়িৎ পরিবহন করে, সেই ধাতুটার মধ্য দিয়ে তড়িৎ চলে যাওয়ার পরে কিন্তু ধাতুটার কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ যেই ধাতুটা থাকে সেই ধাতুটা আবার ফিরে পাওয়া যায়। শুধুমাত্র কতগুলো হয়তো ভৌত অবস্থা চেঞ্জ হয়ে যায়, কখনো সেটা উত্তপ্ত হয়ে যেতে দেখি, কখনো সেখান থেকে আমরা আলো বিকিরিত হতে দেখতে পাই। তো সেই রকম কয়েকগুলি শুধু ভৌত পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করে থাকি। তাহলে মুক্ত ইলেকট্রন এখানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। পরিবাহীগুলোর কেবলমাত্র যে ভৌত পরিবর্তনটা ঘটে থাকে, কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। আর এগুলো উদাহরণগুলো কোনগুলো? না, ধাতুগুলোই হচ্ছে বেশিরভাগ এই যে পরিবাহী পদার্থের উদাহরণ। আর কি এরপরে যে পদার্থগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে আরো এক ধরনের পদার্থ আছে যারাও তড়িৎ পরিবহন করতে পারে। তারা কিরকম? তারা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কাকে বলে? না, গলিত অবস্থায় কিংবা যে জলে দ্রবীভূত অবস্থায় কিছু কিছু পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু কঠিন অবস্থায় পারে না। বিশেষ করে সেই তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করবে এবং পরিবহন করার পর পদার্থটা কিন্তু নতুন ধর্ম বিশিষ্ট ভিন্ন পদার্থে রূপান্তরিত হয়ে যায়, সেইগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে নিশ্চয়ই বুঝলে, যে সমস্ত পদার্থগুলো হয় গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়, সেই কোন পদার্থটাকে মনে করো গলিত করে নিলাম, উত্তপ্ত করে গলিয়ে তরল করে নিয়েছি, তার মধ্য দিয়ে এবারে বিদ্যুৎ পাঠালে আমরা দেখতে পাবো যে তার মধ্য দিয়ে তড়িৎ চলাচল করছে। অর্থাৎ যদি একটা বাল্ব রাখি, বাল্ব জ্বলতে দেখবো, অর্থাৎ সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং সঙ্গে সঙ্গে পদার্থটা রাসায়নিক পরিবর্তন ঘটে গিয়ে কিছু কিছু নতুন নতুন পদার্থ আমরা এই যেখানে তারের মধ্য দিয়ে বা তড়িৎ দ্বারের মধ্য দিয়ে পাঠিয়েছি সেখানে হতে দেখবো পদার্থটা উৎপন্ন হতে। তো এই রকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর উদাহরণগুলো কি হবে? না, যারা বেশিরভাগ ক্ষেত্রে ধরো অ্যাসিড গুলো, যে কোনো অ্যাসিড গুলো ধরো, যেমন যে আমরা যদি জৈব অ্যাসিড অজৈব অ্যাসিড গুলোর কথা ধরি, HCl কিংবা H2SO4 কিংবা HNO3 কিংবা H3BO3 কিংবা H2CO3, এই সমস্ত বিভিন্ন অ্যাসিড গুলো, এদের মধ্যে আমরা জানি যে এরা আয়নিত হয়ে থাকে, এইভাবে উভমুখী চিহ্ন দিয়ে এদেরকে আমরা লিখে থাকি। কিংবা সালফিউরিক অ্যাসিডটাও বিয়োজিত হয়ে গিয়ে এইভাবে তারা আয়নিত হতে থাকে, কিংবা নাইট্রিক অ্যাসিডটা এইভাবে তারা আয়নিত হতে থাকে, কিংবা বোরিক অ্যাসিড। তো এক্ষেত্রে H+ একটা হয়, কিন্তু H2BO3 এই মাইনাস আয়নে আয়নিত হয়ে থাকে, আর এটা 2H+ CO3- এইরকম ভাবে আয়নে তারা আয়নিত হয়ে থাকে। তো যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এইরকম উদাহরণগুলো বলতে কি, আমরা সমস্ত প্রকার অ্যাসিড, সেই রকম সমস্ত প্রকার যে ক্ষারগুলোর কথা আমরা বলেছি, তোমরা নবম শ্রেণীতে ক্ষার কাকে বলে পড়েছো, যেগুলোতে OH মূলক থাকে, যেমন NaOH, KOH, CaOH2, AlOH3 কিংবা ধরো MgOH2, এইগুলো নিশ্চয়ই পড়েছো। এরা আয়নিত কিভাবে হয়ে থাকে? Na+OH- আয়ন কিংবা K+OH- আয়ন কিংবা Ca2+OH দুটো মাইনাস আয়ন কিংবা Al3+OH- আয়ন তিনটা
কিংবা এইভাবে তোমরা Mg2+OH- এইভাবে বিভিন্ন ক্ষারগুলো, অ্যাসিডগুলো এবং লবণগুলো, বিভিন্ন যে লবণের সঙ্গে তোমরা নিশ্চয়ই পড়েছো, বিভিন্ন লবণগুলোর আবার শ্রেণীবিভাগ তোমরা নবম শ্রেণীতে পড়েছো। বিশেষ করে কয়েকটা আমরা সমিত লবণের কথা বললাম, NaCl, MgCl2 কিংবা ZnCl2, KCl, এইগুলো নিশ্চয়ই তোমরা আয়নিত করতে পারবে, নিশ্চয়ই আর লিখছি না। তো এইভাবে এরা সমস্ত এইভাবে আয়নিত হয়ে যায় এবং কোন জলীয় দ্রবণে নিলে এরা জলীয় দ্রবণে H+ গুলো আমরা জানি যে জুড়ে গিয়ে H+ আয়নগুলো জলের অণুর সঙ্গে সাধারণত জুড়ে গিয়ে H3O+ আয়ন তৈরি করে, হাইড্রোক্সোনিয়াম আয়ন তৈরি করে রাখে। এছাড়া আরো অন্যান্য লবণ যে আয়নগুলো এখানে থাকবে। তো এইভাবে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো এইভাবে আয়নিত হয়ে গিয়ে দ্রবণে তারা আয়ন তৈরি করবে। তো এখন যখন এরা আয়ন তৈরি করে ফেলছে, এই আয়নগুলো আমরা জানি যে দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আয়ন তৈরি করে, এই আয়নগুলো আবার দু প্রকার। একটা হচ্ছে ক্যাটায়ন, অর্থাৎ পজিটিভ আয়ন যেগুলো তৈরি হয়ে থাকছে এইগুলো সবই হচ্ছে ক্যাটায়ন, ধনাত্মক আয়ন। আর যে সমস্ত আয়নগুলোর আধান ঋণাত্মক তাদেরকে আমরা বলে অ্যানায়ন বলে থাকি। অ্যানায়ন অর্থাৎ নেগেটিভ যে আয়নগুলো দ্রবণের মধ্যে তৈরি হয়ে যাবে কিংবা গলিত অবস্থায় থাকবে, সেইগুলো সবই হচ্ছে অ্যানায়ন। তো এখন তোমরা একটা বিষয় দেখবে, কোন দ্রবণে আমরা যদি মনে করো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ নিয়েছি, ওই দ্রবণে ম্যাগনেসিয়াম আয়নিত হয়ে গেছে, OH আয়নিত হয়ে গেছে, তার দ্রবণ নেওয়া মানে কি হচ্ছে H2O, যে জলটাও কিছু বিশ্লেষিত হয়ে H+ আর OH- আয়নে আয়নিত হইতে দেখে থাকবো। তাহলে এই দ্রবণটার মধ্যে আমরা কি কি প্লাস আয়নগুলো পেয়ে যাব, এই সমস্ত প্লাস আয়নগুলো পাচ্ছি। এখন দেখো কোন সময় দ্রবণে যতগুলো মোট প্লাস আয়ন আছে, দেখো এখানে দুটো আছে কিন্তু মাইনাস আয়ন মোট 3টা আছে। তো দ্রবণে আয়নের সংখ্যা যে সমান হবে তা নয়, প্লাস আয়নগুলোর সংখ্যা মাইনাস আয়নগুলোর সংখ্যা সমান হতে হবে এমনটা নয়, যে দ্রবণটার কিন্তু মোট আধান কিন্তু আয়নগুলোর মোট আধানের যোগফল 0 হবে। এটাই হচ্ছে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মূল বৈশিষ্ট্য। এখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যারা যারা খুব বেশি সংখ্যক আয়নিত হয়ে যায়, তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে আমরা শ্রেণীবিভাগ করছি। যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় প্রায় বেশিরভাগ অণুগুলো তারা বিশ্লিষ্ট হয়ে বা বিয়োজিত হয়ে আয়নে আয়নিত হয়ে যায়, তারা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এগুলো বা কারা কারা? বিশেষ করে এই সমস্ত যে অ্যাসিডগুলো, ক্ষারগুলো আমরা লিখেছিলাম, লবণগুলো লিখেছিলাম, সবাই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইগুলো এইরকম। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সবগুলো অণু, দ্রবণের মধ্যে যে পরিমাণ অণু আছে, ধরো 5000টি অণু রয়েছে, তার মধ্যে দেখা গেছে 100টি আয়নিত হয়েছে, বাকি আয়নিত হয়নি, কিংবা ধরো 50টা আয়নিত হয়েছে, বাকি অণুগুলো আয়নিত হয়নি, তারাই হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এগুলোর উদাহরণটা আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। যেমন ধরো এই যে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তো এখন এইগুলো কিন্তু জৈব অ্যাসিড। যে সমস্ত জৈব অ্যাসিডে এই COOH গ্রুপ থাকে, এই যে অ্যাসিড গ্রুপের মধ্যে থাকা এই হাইড্রোজেনটা কিন্তু আয়নিত হয়। তাহলে এটা কিভাবে আয়নিত হবে? CH3COO- আর H+। তো এটা একটা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বিশেষ করে জৈব অ্যাসিড গুলো তোমরা যেগুলো জানবে, সে অ্যাসিটিক অ্যাসিড হোক, ফর্মিক অ্যাসিড হোক, কিংবা হচ্ছে অক্সালিক অ্যাসিড হোক, এগুলো, কিংবা টার্টারিক অ্যাসিডের যদি সংকেত লিখো COOH, CHOH, তার সঙ্গে সঙ্গে COOH, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড কথাটা জুড়ে দাও। তো এইভাবে বিভিন্ন যে জৈব অ্যাসিড গুলো, এগুলো সবই জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিড গুলো এগুলো সব কিন্তু হবে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এছাড়া কতগুলো জৈব অ্যাসিড ছাড়াও কতগুলো অজৈব পদার্থ, যেমন ধরো
যদি মনে করো বোরিক অ্যাসিড বা কার্বনিক অ্যাসিড H2CO3, এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই যে আয়নিত হয়ে থাকছে H প্লাস আয়ন আর CO3 মাইনাস আয়ন, এখানে সবগুলো অ্যাসিডের অণু কিন্তু আয়নিত হয়ে থাকে না। তাছাড়া যদি বোরিক অ্যাসিড H3BO3 বোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিড, H2BO3 বোরিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিড গুলো হচ্ছে, এগুলো সবই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। তাহলে 1 নম্বর জৈব অ্যাসিড গুলো। দ্বিতীয় নম্বর কিছু যে অজৈব যে অ্যাসিড গুলোর কথা বললাম, কিছু ক্ষার আছে, যেমন দেখো NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ক্ষার জাতীয়। তো এইরকম এইগুলো কিছু হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। অর্থাৎ এরা কিন্তু কোন দ্রবণে ধরো 5000টা থাকলে তার মধ্যে 50টা আয়নিত হচ্ছে, বাকিগুলো হচ্ছে না, অর্থাৎ খুব কম সংখ্যক আয়নে আয়নিত হয়। তো এক্ষেত্রে আমরা এই যে জলের কথা বারবার আমরা লিখবো, এই যে বিশুদ্ধ জল যদি হয়ে থাকে, এও কিন্তু একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এখানে সবগুলো জলের সমস্ত অণুগুলো কিন্তু আয়নিত হয়ে থাকে না, খুব কম সংখ্যক অণু এইভাবে আয়নিত হয়ে থাকে। তাহলে জলও একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এইরকম আরো উদাহরণগুলো তোমরা বই থেকে দেখবে। তো মূল বিষয়গুলো, উদাহরণগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইবার আমরা কতগুলো অতড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে পদার্থগুলোকে আমরা তড়িৎ পরিবহন ক্ষমতা বা বিয়োজিত হওয়ার উপর ভিত্তি করে আমরা ভিন্ন ভিন্ন ভাগে আমরা ভাগ করছি। একটা পরিবাহী পদার্থ বললাম, তারপরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বললাম, যার শ্রেণীবিভাগ গুলো করলাম, তারপরে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যারা তড়িৎ প্রবাহ পাঠালেও তারা তড়িৎ প্রবাহ পাঠালে তারা তড়িৎ বহন করতে পারবে না। তো এখন দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যেহেতু আয়ন গুলো থাকছে, তাহলে এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে এবং এই আয়ন গুলোই এখানে পরিবহনে অংশগ্রহণ করে। তো মাইনাস তড়িৎদ্বারের দিকে প্লাস গুলো যাবে আর মাইনাস গুলো যাবে প্লাস তড়িৎদ্বারের দিকে, এটা তোমরা জানো। আর বাইরে যে ধাতব তারটা রয়েছে এর মধ্যে ইলেকট্রন তড়িৎ পরিবহন করছে। আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যারা জলীয় দ্রবণে কিংবা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তারা কোনো কিন্তু আয়নে বিশ্লিষ্ট হবে না, তারা অণুগুলো দ্রবণেই থেকে যাচ্ছে। যেমন কি তোমরা যখন চিনির দ্রবণ তৈরি করো, চিনিকে জলে গুলিয়ে দাও, C12H22O11, এটা হচ্ছে চিনির সংকেত। সে কিন্তু জলের অণুর ফাঁকে 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 এরা কিন্তু অবিশ্লিষ্ট অবস্থায় দ্রবীভূত হয়ে যায়। তো এটা একটা অতড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অতড়িৎ বিশ্লেষ্য পদার্থের এরকম জৈব পদার্থগুলো বিশেষ করে সাধারণত হবে অতড়িৎ বিশ্লেষ্য। বিভিন্ন যে তেলগুলো, পেট্রোল, ডিজেল, ন্যাপথলিন, বেনজিন, কার্বন ডাই সালফাইড, এরা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এরা এখন আমরা যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর কথা বলছিলাম, এই মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো আবার কিছু কিছু পোলার দ্রাবক সম্পর্কে এখানে আমাদের একটু জানা দরকার। পোলার দ্রাবক যে সমস্ত, যেমন জল একটা পোলার দ্রাবক। এই জলের একটা অণুর মধ্যে আমরা যদি একদিকে হাইড্রোজেন আর দুটো অক্সিজেন আর একটা অক্সিজেন, দুদিকে দুটো হাইড্রোজেন থাকছে, এই তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি হওয়ার জন্য বেশি সংখ্যক ইলেকট্রন গুলোকে হাইড্রোজেনের দিক থেকে সে টেনে নিয়ে যে ডেল্টা মাইনাস মাইনাস আর এইদিকে ডেল্টা প্লাস করে এইদিকে সামান্য পজিটিভ হাইড্রোজেনের অণুর দিকে আর সামান্য নেগেটিভ জলের অণুর দিকে, তাহলে এইভাবে একটা মাইনাস প্লাস আয়নের একটা অণুকে আমরা বলতে পারি। যে সমস্ত পদার্থগুলোর মধ্যে সমযোজী পদার্থ কিন্তু তার মধ্যে অণুর গঠনগত দিক উপর ভিত্তি করে তারা পোলার দ্রাবক। তো বিশেষ করে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো এই জলীয় দ্রবণে কেন তারা বিয়োজিত হয় আমরা জানি যে পোলার দ্রাবক। এটা জল একটা পোলার দ্রাবক। তো সেই পোলার দ্রাবকের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে, যেমন একটা এই যে আয়নিত অবস্থায় থাকা কিন্তু কেলাস তৈরি করে রাখে, তাকে যখন দ্রবণের মধ্যে ফেলে দেব জলের মধ্যে যে অণুগুলোর একটা প্লাস মাইনাস দিক করে রয়েছে, ধরো একটা প্লাস মাইনাস দিক রয়েছে, এই সোডিয়ামের প্লাস অংশটাকে মাইনাস দিকটা কিন্তু টেনে নেবে। অর্থাৎ একটা Na প্লাস অণুর দিকে জলের যে বিভিন্ন যে হাইড্রোজেনের দিকটা কিন্তু এখানটায় থাকবে, বাকি প্লাস দিকটা উল্টা দিকে থাকছে। তো এইভাবে আয়ন গুলো কিন্তু দ্রবণের মধ্যে এইভাবে তারা গুলে যেতে পারে। তো সে যাই হোক, পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর কথা আমরা জানলাম বিভিন্ন প্রকার, এবং এদের যদি তুলনামূলক পার্থক্য দিয়ে থাকে,
যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সঙ্গে পরিবাহী পদার্থের পার্থক্য কি। তাহলে এইগুলো কাকে বলে সংজ্ঞাগত একটা তোমরা পার্থক্য নিশ্চয়ই দিতে পারবে। তারপরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কিন্তু আয়নে বিজিত। আয়ন হচ্ছে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, এখানে ইলেকট্রন করে। এরা শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটে, এদের রাসায়নিক পরিবর্তন ঘটে যায়। আর এরা কি হচ্ছে, এরা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটে যায়। এই হচ্ছে মূল কয়েকটা পার্থক্য, এবং সঙ্গে সঙ্গে উদাহরণ সহযোগে তোমরা পার্থক্যের একটা পয়েন্টও করবে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্যটা যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি এরপরে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো সাধারণত কি হবে, আয়নীয় যৌগ হতে পারে বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যাই হোক না কেন, এখানে যে আয়নগুলো উৎপন্ন করে, আয়ন বলতে কি, ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা কিন্তু তারতম্য হতে পারে, কিন্তু মোট আধান, তাহলে আয়ন সংখ্যা তারতম্য হবে কিন্তু মোট আধান কিন্তু অপরিবর্তিত থাকবে। মোট যে আধান, যে শূন্য আধান হবে, কিন্তু আয়নগুলোর সংখ্যা অপরিবর্তিত হতে পারে। আর কি বৈশিষ্ট্য আমরা পর্যবেক্ষণ করে থাকি, যে এদের কিন্তু যে যখনই আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার মধ্য দিয়ে তড়িৎ যে চলাচল করে, এই বিষয়টা কিন্তু কতগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্বের উপর যেমন নির্ভর করবে, তড়িৎ দ্বার এবং তড়িৎ যে বিশ্লেষ্য পদার্থের প্রকৃতিগুলোর উপরও নির্ভর করবে। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পর্কে আমাদের এই প্রথম যে ছোট্ট ক্লাসটা এখানে নিলাম, যে ক্ষেত্রে খুব একটা সংক্ষিপ্ত ভাবে তোমরা বিষয়বস্তুটাকে জেনে নিলে। তো বই থেকে তোমরা ভালো করে ডিটেলসে পড়ে আরো যদি বিস্তর কিছু উদাহরণ সহযোগে থাকে, তোমরা সেটা কিন্তু আলোচনাটা করবে।